পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে দুদকের জিজ্ঞাসাবাদ। $1ও দুর্নীতি হয়নি বললেন আবুল হোসেন। দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে জানালো দুদক। 15 দিনের মধ্যে 2668 কোটি টাকার অর্ধেক ফিরিয়ে দিতে হলমার্ককে চিঠি দিচ্ছে সোনালী ব্যাংক। ঋণের টাকা ফেরত দিতে সমস্যা হবে না দাবি করেছে হলমার্ক। স্বাগত জানাচ্ছি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি কথা বলেন। এদিকে দুদক বলছে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। সকাল 9:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। দুদকের 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তিনি বরাবরের মতোই নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক এখন পর্যন্ত $1ও ঋণ দেয়নি, তাই দুর্নীতির প্রশ্নই আসে না। $35 মিলিয়ন নাকি কে বা কারা কাকে দিয়েছে, যেখানে দরপত্র মাত্র $37 মিলিয়ন। দুদক কমিশনার জানান, তদন্তের স্বার্থে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে কমিশন কার্যালয়ে তলবের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আরও জানান, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের তদন্ত প্রায় শেষ হয়ে এসেছে। এখন সব তদন্তের পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হবে। আমাদের ইনকোয়ারি অফিসাররা তারা সব জিজ্ঞাসাবাদ করছে এবং সর্বশেষ সৈয়দ আবুল হোসেন সাহেবকে জিজ্ঞাসাবাদ আজকে তারা শেষ করলো। এরপরে তারা একটা প্রতিবেদন, যেগুলি তারা এই পর্যন্ত তারা তথ্য পেয়েছে, এই তথ্যের উপরে ভিত্তি করেই একটা প্রতিবেদন তৈরি করবে। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 29 জুন পদ্মা সেতুর প্রকল্পের অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অভিযোগ খতিয়ে দেখতে একে একে 26 জনকে জিজ্ঞাসাবাদের পর সোমবার দুদক কার্যালয়ে তলব করা হয় আবুল হোসেনকে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনাব ইফতেখারুজ্জামান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনি তো দেখলেন যে এতদিন পরে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গেলেন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এতদিন তাকে দুদক ডাকতেই চায়নি, আজকে হঠাৎ করে বিশ্বব্যাংক বলা হচ্ছে, অনেকটা বিশ্বব্যাংকের চাপে তাকে ডাকা হলো, কেন মনে হয় আপনার কাছে? সাবেক মন্ত্রী মহোদয়কে ডাকা হবে এই কথাটা কিন্তু দুদক বেশ কিছুদিন আগে বলেছে অবশ্য। তবে যে জিনিসটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেন যে বিশ্বব্যাংকের চাপে বা বিশ্বব্যাংকের যে শর্তগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তার মধ্যে অন্যতম একজন যে সাবেক মন্ত্রী মহোদয়, তাকে তার বিচারের আওতায় নিয়ে আসা হবে। ইনফ্যাক্ট বিশ্বব্যাংক কিন্তু সে কথাটা বলে না, বিশ্বব্যাংক বলেছে তাকে অপসারণের বিষয়টা, এবং আরো যাদের নাম ছিল তাদের অপসারণ নেই বিশ্বব্যাংক কিন্তু সন্তুষ্ট। তা আমি বলবো যে সেই অর্থে কিন্তু দুদকের পক্ষ থেকে উদ্যোগটা স্বাগত জানানোর মতোই। কিন্তু যে জিনিসটি আসলে যেমন মাননীয় মন্ত্রী মহোদয় যেটি বললেন যে $1 দুর্নীতি হয়নি, এখানে কিন্তু একটা মূল মানে বিষয় আছে বিবেচ্য, সেটা হলো যে দুর্নীতিটাকে যেভাবে দেখছেন তিনি ঠিক সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা কিন্তু মূল ইস্যু থেকে সরিয়ে যাওয়ার মতো একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। কারণ মূল ইস্যুটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে কিনা। দুর্নীতি শুধুমাত্র টাকার লেনদেন $1 বা $1 মিলিয়ন সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। এটার ফলে হতে পারে আর্থিক সুবিধা বা সুবিধা অর্জন হতে পারে যারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে প্রভাবিত করেন। কিন্তু মূল বিষয়টা যেখানে বিশ্বব্যাংক অভিযোগ তুলেছে, এবং সেই অভিযোগে কিন্তু আমরা কিন্তু বলছি না, আমি কিন্তু বলছি না যে এটা সত্য, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। আমি যে জিনিসটা প্রথমে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে এই কথাটা বলে কিন্তু কোনো যথার্থ যুক্তি হলো না যে $1 দুর্নীতি হয় নাই। এটা ডলার মানে বিশ্বব্যাংক দেয়নি সেই কারণে দুর্নীতি হয়নি, এই কথাটা কিন্তু বলা যাবে না। এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তার বা অন্য কারো কোনো প্রভাব কাজ করেছে কিনা, যে সিদ্ধান্তটি হতো বা হয়েছে সেটা সুষ্ঠু হয়নি, এটার মধ্যে এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার বা
অন্য অন্য ভাষায় যেটাকে আমরা দুর্নীতি বলে থাকি। আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে একবারে যখন যেখানে কোনো কাজই হয়নি সেখানে দুর্নীতি হলো কেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে মানে এতদিন তাকে ডাকা হলো না, এখন তাকে ডাকা হলো, এতে কি আসলে মানে স্বাধীন একটি সংস্থা হিসেবে দুদক তার মানে কাজ করতে পারেনি এটা বোঝায়? না, এখানে স্বাধীন সংস্থা হিসেবে দুদক কতটুকু কাজ করতে পারলো সেটা কিন্তু আমি বলবো এটার চেয়ে আরো বেশি বড় প্রশ্ন হবে যে এই প্রক্রিয়ার ফলে আমরা কি বের হয়ে আসতে দেখবো। কারণ আমরা আমাদের মনে রাখতে হবে, দর্শকদের মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ার পাশাপাশি এই যে দুদকের যে কাজটি হচ্ছে সেটি একটা পর্যায়ে কিন্তু পদ্মা সেতুতে যদি বিশ্বব্যাংক, আমি দুইটা দিক আছে, বিশ্বব্যাংক যদি ফিরে আসে আবার তখন কিন্তু বিশ্বব্যাংকের সাথে দুদকের একটা চুক্তি হবে, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে, যেটা খসড়া আমরা যতটুকু জেনেছি হয়েছে, যেখানে বিশ্বব্যাংকের টোটাল প্রক্রিয়া পুরো প্রক্রিয়ার মধ্যে অ্যাক্সেস দেওয়া হবে। মানে সেখানে ঘটনা কি ঘটছে, যেমন আজকে যেই ইনভেস্টিগেশনটা হয়েছে সেটা কিন্তু তথ্য প্রকাশ করছেন না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তদন্তের সাথে তথ্য প্রকাশ অনেক সময় না করাটা যেরকম ইম্পর্টেন্ট, করাটা সেরকম অনেক সময় ইম্পর্টেন্ট হতে পারে। কিন্তু এখানে আমি প্রথম যেটা বলবো যে বিশ্বব্যাংকের সাথে যেই আন্ডারস্ট্যান্ডিংটা হবে, যদি হয় আর কি, সেখানে কিন্তু বিশ্বব্যাংকের সাথে সেই তথ্যগুলো শেয়ার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা যেটা আমি ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে প্যারালাল কিন্তু ক্যানাডিয়ান অথরিটি একটা তদন্ত করছে। কাজে দুদককে কিন্তু অত্যন্ত ক্রেডিবল ওয়েতে এই তদন্তটা করতে হবে, যাতে করে পরবর্তীতে যখন ক্যানাডিয়ান অথরিটি যখন তদন্ত করে বের করে ফেলে, যদি উদাহরণস্বরূপ হবে, আমি সেটা বলছি না, যদি এরকম নাইকোর ঘটনা যেটা হয়েছিল, আমাদের সরকার আমাদের কর্তৃপক্ষ কিছুই করতে পারেনি, কিন্তু পরে কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট নাইকোর যে কোম্পানি তাকে জরিমানা করেছে এবং আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয়ের সাথে ট্রানজাকশন হয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কাজে একই ঘটনা যদি এখানে ঘটে তাহলে কিন্তু দুদকের ক্রেডিবিলিটি নিয়ে আমরা তখন কিন্তু যথার্থভাবে প্রশ্ন উত্থাপন করতে পারবো। কাজে দুদক ইজ ফেসিং এ হিউজ চ্যালেঞ্জ। আমি মনে করি যে দুদক তার ক্রেডিবিলিটি এস্টাবলিশ করার জন্য একটা বলবো যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, এবং সেটাকে দুদকের পক্ষ থেকে খুবই রিগোরাসলি একটা কোনো প্রকার প্রভাবমুক্ত হয়ে প্রফেশনালি কাজ করতে হবে। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বারবার বলছি যে বিশ্বব্যাংকের সমস্ত পরামর্শ আমরা এখন এসে মেনে নিচ্ছি, এতে কি আসলে বিশ্বব্যাংক তার বিষয়টা, অর্থায়নের বিষয়টি রিভিউ মানে পুনর্বিবেচনা করতে পারে? আমি কিন্তু এক ব্যক্তিগতভাবে মনে করেছি, যেদিন ঘটনাটা ঘটলো বিশ্বব্যাংক উদ্যোগ করেছে, আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা সেটা বলেছিলাম যে বিশ্বব্যাংকের সুযোগ আছে, বিশ্বব্যাংকের সিদ্ধান্তটাকে আমরা সমালোচনা করেছি, আমি এখনো সমালোচনা করি। তারা এই চূড়ান্ত অবস্থাটা না নিলে পারতো, এখন যে রেজাল্টে পাচ্ছি আমরা সেটা অনুভবে তারা নিতে পারতো, তখন তারা এরকম একটা ডেডলাইন দিতে পারতো। কিন্তু সেই আলোচনা এখন যেহেতু সময় নাই, সেটা না গিয়ে আমি মনে করছি, আমি যেটা বলতে পারি আপনার প্রশ্ন উত্তরে, আমার ধারণা যে সরকার যে পদক্ষেপগুলি সাম্প্রতিককালে নিচ্ছে, বিশেষ করে পদ্মা সেতুকে কেন্দ্র করে, অভিযোগ কেন্দ্র করে যে 3টি শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্তগুলো মেনে নেওয়া, বিশেষ করে আরও একজন উপদেষ্টার কথা বলা হচ্ছে পদত্যাগের বিষয়গুলো, সেটার পিছনে নিশ্চয়ই এমন কোনো, আমার ধারণা ভুল হতে পারে, এমন কোনো ইঙ্গিত বিশ্বব্যাংকের কাছ থেকে হয়তো আমাদের ডিপ্লোম্যাটিক প্রসেসের মাধ্যমে আমাদের সরকারের অন্তত একটি মহল পেয়েছেন যে এই সিদ্ধান্ত বিশ্বব্যাংকের এই শর্তগুলো মেনে নিলে তারা পুনরায় আসবে, এরকম একটা ধারণা আমরা করতেই পারি। সেই কারণেই কিন্তু এই উদ্যোগটা আমি মনে করি, এবং সেই অর্থে এইখানে উদ্যোগটাকে বলবো যে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াটা সরকারের দায়িত্ব, এবং সরকারের একটা বলবো যে উদ্যোগে প্রতিষ্ঠিত একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। আমরা বারবারই দেখছি যে দুদক কিন্তু কিছুটা পিছিয়ে আছে, কিছুটা রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যেটা দরকার ছিল সেটা কিন্তু আমরা দেখি। কিন্তু সেটাই নয়, আসলে যেটা দেখেছি অনেক সময় দুদকের অবস্থান, দুদক একদম ক্লিয়ার, প্রথমে তো একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি, এরকম এটা আমাদেরকে অনেককে সারপ্রাইজ করেছে, যেটা অনেক সময় যেটা আপনি বললেন যে প্রোঅ্যাক্টিভ, অনেক সময় সুপার প্রোঅ্যাক্টিভ হয়েছে, প্রিএমটিভ কথা বলে ফেলেছে। দুদক এমন বক্তব্য দিয়েছে যেটা অনেক সময় সরকারের বক্তব্যের প্রতিফলন ঘটেছে। সরকার যেরকম বলেছিল দুর্নীতি হয়নি, বা এখনো সরকার একটা মহল বলছে হয়নি, সেরকম দুদক থেকেও একটা পর্যায়ে কথাটা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে একটা বলবো যে দুদকের টোনটা চেঞ্জ হচ্ছে যখনই সরকার থেকে উদ্যোগ দেওয়া, মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে হ্যাঁ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা বিশ্বব্যাংকে মানে রেসপন্ড করার মতো একটা প্রক্রিয়া, তখন কিন্তু দুদকের আবার একটা বলবো যে এখন একটা অন্যরকম চেহারা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই চেহারাটা যেন সাময়িক না হয়, এখানে যেন দুদক তার দৃঢ় ভূমিকাটা পালন করে, এবং আমি যেটা আগে বললাম কোনো প্রকার প্রভাবের ঊর্ধ্বে থেকে যেন কাজটি সম্পন্ন করতে পারে। এখানে চ্যালেঞ্জ শুধু জাতির কাছে না, বাংলাদেশের মানুষের কাছে তো অবশ্যই, বিশ্বব্যাংকের কাছে আমি সেকেন্ডারি মনে করি। বিশ্বব্যাংকটা একটা সেকেন্ডারি মানে ফ্যাক্টর, আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। সারা দেশকে কিন্তু একটা বড় ধরনের এম্বারাসমেন্টের মুখে পড়তে হয়েছে কয়েকজন মানুষের দুর্নীতির অভিযোগের কেন্দ্র করে। সেখানে সরকারের উচিত শুরু থেকে যেটা ছিল যে কোনো প্রকার ওই যে আপনার মানে উট পাখির মানসিকতা থেকে ঊর্ধ্বে গিয়ে এটা ঘটনা ঘটেছে, অভিযোগ এসছে, আমরা তদন্ত করব,
সেইটা যেরকম প্রমাণ করা দরকার, পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে যেরকম আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। সেখানে যেটা আগে বললাম কানাডিয়ান গভর্নমেন্টের যে তদন্তটা হচ্ছে সেটার সাথে যেন কনসিস্টেন্ট হয়, অ্যাটলিস্ট আমরা এমন একটা অবস্থায় না পড়ি যে আমরা বললাম কিছুই হয়নি, অথচ দেখা গেলো সেখানে অভিযোগগুলো মানে সেই আগের নাইকুর মতো ঘটনা রিপিটেশন, তখন কিন্তু দুদকের যতটুকু ট্রাস্ট মানুষের আছে সেটাও কিন্তু হারিয়ে যাবে। আমরা এ প্রসঙ্গে আবারও আপনার সাথে কথা বলবো। আমরা অর্থমন্ত্রী একটু বক্তব্য শুনে আসবো। দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে কয়েকদিনের মধ্যেই পদ্মা সেতুর বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান আগামী 9 সেপ্টেম্বর চীন সফরে যাওয়ার আগেই এ নিয়ে তিনি বিবৃতি দেবেন। 9 তারিখে আমি দেশের বাইরে যাচ্ছি, তার আগে নিশ্চয়ই কিছু বলে যাবো। আশা করতে পারি জানি না, ওই যে আমার সব নির্ভর করে অন্যান্য সূত্রের উপর। সকলে মিলে তো সিদ্ধান্তটা হবে, তারপরে আমার নিজের এখানেও তো আছে অবস্থা। আর about the bank, I'll give a statement perhaps tomorrow. আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। তো আরেকটি বিষয় জানতে চাই যে পুরো দেশটাই যখন মানে দুর্নীতিতে নিমজ্জিত, সেই অবস্থায় কি একটি সেতু, এত বড় একটি সেতুর কাজ দুর্নীতিমুক্ত অবস্থায় করা সম্ভব? আমরা প্রথমে একটু আপনার সাথে আমি ডিফার করি। পুরো দেশটা দুর্নীতিতে নিমজ্জিত আমি মনে করি না। আমাদের দেশে অনেক সৎ মানুষ আছে। দুর্নীতি একটা আমাদের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ, এটাকে আমাদের স্বীকার করতে হবে। কিন্তু দেশের মানে আমরা যদি দেশটাকে দুর্নীতিগ্রস্ত বলে ফেলে নিমজ্জিত বলি তাহলে দেশের মানে টিআই এর রিপোর্টে কয়েকবার এসেছে যে আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আমরা বলি যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা বড় ধরনের দুর্নীতির জন্য দেশকে মানে এইভাবে একটা বলে যে অবস্থানে নিয়ে যাচ্ছে, তাদের ভুলের কারণে, তাদের অপরাধের কারণে আমরা দেশবাসীকে দুর্নীতিগ্রস্ত বলি না। বাট আপনি যেটা বলছিলেন যে মানে যেটা অর্থমন্ত্রী মহোদয়ের যে বক্তব্য, সেটাকে এমন পদ্মা সেতুর গুরুত্বটা কতখানি। পদ্মা সেতু হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। কাজে এটাকে কেন্দ্র করে আমরা কখনোই, যেমন সরকারের যে নির্বাচনী অঙ্গীকারে ছিল, দেশের মানুষের প্রত্যাশা ছিল এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে, দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট সুযোগ সৃষ্টি করবে, সেই প্রকল্পটাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ এবং এই ধরনের ঘটনা কিন্তু খুব কমই ঘটেছে। এই বিশ্বব্যাংকের ইতিহাসও কম ঘটেছে, বাংলাদেশেও কম ঘটেছে যে এত বড় প্রকল্পকে এইভাবে একটা শর্ত দিয়ে চট করে সরে আসা, সবকিছু রেডি থেকে সরে আসা, কাজে একটা হাই প্রোফাইল আলোচনার মধ্যে চলে গেছে। এবং এখানে আরো বিষয় এই কারণে যে এখানে সরকারের অত্যন্ত দায়িত্বপূর্ণ অবস্থানে যারা আছেন তাদের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সুস্পষ্ট বিশ্বব্যাংক অভিযোগ তুলেছে, যদিও সেগুলো প্রমাণিত হয়নি। এই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। আর মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেন, আমি বলবো যে অর্থমন্ত্রী মহোদয়ের পদটা এখন বলবো যে মোস্ট আনএনভিয়েবল। তার প্রদেশটা মানে অবস্থা বিশ্বব্যাংককে কেন্দ্র করে খুবই একটা বলবো যে চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু যে কথাটি তিনি বলেছেন, আমার ধারণা, আমি যতটুকু জেনেছি মানে বিভিন্ন সূত্র থেকে, আমার ধারণা যে একটা পর্যায়ে আমাদের নেগোসিয়েশনটা যে অবস্থানে ছিল তার থেকে কিছুটা উত্তরণ ঘটেছে, আমাদের স্ট্যান্সটা, আমাদের গভর্নমেন্টের স্ট্যান্সটা। এবং সেখানে বোধহয় বিশ্বব্যাংকের কাছ থেকে এই ধরনের ইঙ্গিত পাওয়া যে থাকতে পারে যে এই শর্তগুলো, শেষ শর্ত দুটি মেনে নিলে তাহলে বিশ্বব্যাংক আবার আসবে। এবং একটা সুযোগ এমনভাবে আসার সম্ভাবনা যে হয়তোবা পুরো নেগোসিয়েশনটা আর রিওপেন করার দরকার নেই। বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। নর্মালি হলে কিন্তু আরো 1 বছর ওয়েট করতে হবে। বিশ্বব্যাংক যদি আজকে রাজিও হয় তাহলে আর 1টা বছর নষ্ট হবে নেগোসিয়েশনটা রিওপেন করতে। কিন্তু আমি যতটুকু জেনেছি বিশ্বব্যাংক বোধহয় এরকম ইঙ্গিত দিয়েছে যে তোমরা যদি এই দুটো শর্ত পালন করতে পারো তাহলে আমরা কিন্তু রিওপেন করা লাগবে না, এরকম পর্যায়ে একটা চলে এসছে। আমরা খুব শীঘ্রই একটা মানে ইয়েতে যেতে পারবো। কাজে এই সুযোগটা নেওয়ার জন্যই বোধহয় আমি মনে করি যে অর্থমন্ত্রী মহোদয় খুবই উদ্বিগ্ন এবং চেষ্টা করছেন। এবং সরকারের বিশেষ করে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এটার মধ্যে ইনভলভ, এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিবে এবং তার মাধ্যমে আমরা একটা সুরাহার মধ্যে চলে যেতে পারবো। তো আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো, আমরা এখন একটা বিরতিতে যাব। তো আমরা কথা বলছিলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে। তার সাথে আবারও আলোচনায় ফিরবো, তার আগে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে থাকছে 15 দিনের মধ্যে 2668 কোটি টাকার অর্ধেক ফিরিয়ে দিতে হলমার্ককে চিঠি দিতে যাচ্ছে সোনালী ব্যাংক। ঋণের টাকা ফেরত দিতে সমস্যা হবে না দাবি করেছে হলমার্ক। দিতে যাচ্ছে সোনালী ব্যাংক, ঋণের টাকা ফেরত দিতে সমস্যা হবে না দাবি করেছে হলমার্ক। আবারও স্বাগত জানাচ্ছি। সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি। জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর।
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকের গণমাধ্যমের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ দেনার অর্থাৎ 2,668 কোটি টাকার অর্ধেক ফিরিয়ে দিতে নির্দেশ দিয়ে চিঠি দিতে যাচ্ছে। সোনালী ব্যাংকের 2600 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে রোববার দুদকের তদন্ত দল হলমার্কের ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে তিনি দাবি করেন তার কাছে ঋণের টাকার 20 গুণ টাকা আছে। আর এরই প্রেক্ষিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ দেনার অর্ধেক ফিরিয়ে দিতে নির্দেশ দিয়ে চিঠি দিতে যাচ্ছে। বাকি 50% জামানত আকারে ধাপে ধাপে হলমার্কের কাছ থেকে আদায় করা হবে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এখন তাকে আমরা বলবো যে আমরা দেখছি যে আপনি তো অনেক সম্পদ এবং অর্থবিত্তের মালিক, তা না চাইলে আমরা চাই আপনি এগুলো অ্যাডজাস্ট করেন। আমাদের সাথে আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আবারও ফিরে যাচ্ছে তার কাছে। তো এত বড় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং সোনালী ব্যাংক বলেছে যে তারা এই বিষয়ে মামলা করবে না। বিষয়টি কিভাবে দেখেন? না, এটা আসলে মানে কয়েকটা জিনিস আছে এখানে। মানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সেখানে এরকম হাজার হাজার কোটি টাকার এইভাবে অপারেশন হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আসলে আমরা মোটামুটিভাবে সাধারণ মানুষ ব্যাংকের গ্রাহকরাও জানে সেখানে বিভিন্ন ধরনের নিয়ম হয়। কিন্তু এই যে বড় ধরনের একটি প্রতারণা, এবং এটা আমি মনে করি যে এটা একটা মেবি একটা টিপ অফ দ্য আইসবার্গ। এমন হতে পারে যে এই ধরনের আরো অনেক প্রতারণার হয়তো ঘটছে যেগুলো আমরা জানি না। এটা এক অর্থে একটা সুযোগ সৃষ্টি করেছে সোনালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যারা এটার পরিচালনাতে আছে, এবং বাংলাদেশ ব্যাংক এবং সরকার সকলেরই কিন্তু এটার মধ্যে দায়িত্ব এখন উঠে এসছে। যে শুধুমাত্র এই যে কথাটি আমরা শুনলাম যে তার কাছে 20 গুণ বেশি অর্থ আছে বলে তিনি তার কাছে খুব সহজেই তিনি সেই টাকাটা দিতে পারবেন, এটা অবশ্যই টাকাটা ফেরত নেওয়াটা এক নম্বর কাজ। কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড জালিয়াতির যে জালিয়াতির বিষয়ে বেশ কিছু জিনিস আছে। একটা হলো যে 20 গুণ অর্থ তিনি এই কয়েক বছরে আমরা যতটুকু জেনেছি, মানে হলমার্কের যে যিনি মালিক বা যার কোম্পানি, তিনি কিন্তু 3 বছর আগে খুব একটা যে বড় ধরনের একটা মানে ব্যবসায়ী একজন ব্যক্তিত্ব কিন্তু ছিলেন না। 3 বছরে বাংলাদেশের মতো দেশে মানে সুস্থভাবে ব্যবসা করে কিভাবে এরকম এর তুলনায় 20 গুণ অর্থের মালিক হয়ে যায়, এটা কিন্তু দেখার রাষ্ট্রের দায়িত্ব হবে। এটা একটা জিনিস। এই যে প্রতারণার বিষয়, জালিয়াতের বিষয়, সেটার কিন্তু আমাদের আইনে যে বিষয়গুলো আছে, যে প্রভিশনগুলো আছে, সেই অনুযায়ী কিন্তু শাস্তি পেতে হবে। টাকাটা অবশ্য সোনালী ব্যাংকে ফেরত দেওয়া, যেটা তিনি বলেছেন সহজে ফেরত দেওয়া, বাট দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তাকে এটার মধ্যে বিচারের কাঠগড়া নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে সোনালী ব্যাংক কিন্তু এইটার দায় থেকে নিজেকে এইখানেই শুধুমাত্র অর্থটা পুনরুদ্ধার করে কিন্তু শেষ নয়। যারা এই জালিয়াতি করলো, জালিয়াতির সহায়ক ভূমিকাটা পালন করেছেন, নিশ্চয়ই তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। এবং তারা কোনো সুবিধা পেয়েছেন কি পেয়েছেন না, কোনো আর্থিক সুবিধা পেয়েছেন কি পাননি, সেটা কিন্তু গৌণ। আমার কাছে যেটা হলো যে এই একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে ভিত্তি অভ্যন্তরে এই ধরনের বড় ধরনের অনিয়মগুলি ঘটলো, সেখানে অবশ্যই মানে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে, যেটা আমরা চেয়েছি যে একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া তদন্ত করে তাদেরকে, যারা দোষী তাদেরকে বিচার কাঠগড়ায় নিয়ে আসা। তা নাহলে কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে কিন্তু এটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য আমি মনে করি। আরেকটা জিনিস যেটা আমরা দেখছি এখানে হচ্ছে যে মানে একাধারে একটা মনে হচ্ছে যে মানে আপনি যেটা শুরুতে যেটা বলেছেন, আমি আপনার হলো যে একটু করেছিলাম, দ্বিমত করেছিলাম, মানে যে যেটা হচ্ছে যে নিমজ্জিত একটা ভাব। মানে ঘটনাটা এমন ঘটছে যে একটার পর একটা, মানে আমরা যেটা দেখছি যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে আছেন তারা বোধহয় একের সাথে অন্যের একটা বড় ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আসেন। একটা ঘটনা ঘটছে, আরেকটা ঘটনা আসছে, মানে আগের ঘটনার তুলনায় পরের ঘটনাটা এত বেশি ব্যাপক একটা আকার ধারণ করছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয়। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে যারা ক্ষমতাবান, সেটার সাথে কিন্তু আবার কোনো না কোনোভাবে লিঙ্কেজ প্রতিটা এই ধরনের গ্র্যান্ড করাপশনের মধ্যে দেখতে পাচ্ছি। মানে অ্যাটলিস্ট ইংলিশ যেটা আসে সেটা হচ্ছে প্রকারান্তরে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে মানে যেখানে হওয়ার কথা ছিল দুর্নীতি প্রতিরোধক শক্তি বা সুশাসন সহায়ক শক্তির বলবো যে মানে প্রভাব, সেটাকে মানে দূরে ঠেলে দিয়ে যেটা দেখছি যারা দুর্নীতি করছেন তাদের সহায়ক শক্তির একটা প্রভাব ক্রমাগতভাবে বাড়ছে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রকে কি দুর্নীতি দখল করে নিচ্ছে, সেটা দিয়ে একটা দৃষ্টান্ত আমি বলেছিলাম। মাননীয় অর্থমন্ত্রীর অবস্থানটা বলবো যে আনএনভিয়েবল, কিন্তু তিনি আবার এর মধ্যে হলমার্ককে কেন্দ্র করে একটা স্টেটমেন্ট করেছেন যেটা আমাদের কাছে মনে হচ্ছে উদ্বেগের বিষয়। বাংলাদেশ ব্যাংক যে অবস্থানটি নিয়েছিল
যে একটা পরামর্শ দিয়েছিল সরকারকে সোনালী ব্যাংকের পর্ষদ সম্পর্কে সোনালী বিষয়টা একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য, সেটা কিন্তু তিনি আবার সেটাকে বলেছেন এখতিয়ার নেই। একজন উপদেষ্টার সংশ্লিষ্টতা সেখানে দেখা গেছে, উপদেষ্টার সংশ্লিষ্টতা অ্যাটলিস্ট অভিযোগ এসছে এখানে। এই যে চট করে এই অবস্থানটা নিয়ে যাওয়া, সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধ হয় যে আসলে মানে সরকারের রাষ্ট্রযন্ত্রের মধ্যে কি আসলে এমন কোন শক্তি বেশি প্রভাব বিস্তার করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে যেন কাঠগড়ায় নিয়ে আসা না হয়, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা, একটা কালচার অফ ইম্পিউনিটি, একটা চৌর্যবৃত্তির রাজত্ব আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, তাদের কিছু মানুষের স্বার্থকে মানে প্রোটেক্ট করার জন্য, সেই জিনিসটাকে আমরা দেখতে যাচ্ছি নাকি এখানে সরকারের যে নির্বাচনী অঙ্গীকার ছিল একটা সুশাসিত গণতান্ত্রিক এবং বিশেষ করে দুর্নীতি প্রতিরোধমূলক একটা পরিবেশ সৃষ্টি করা, সেখানে আমরা যাব? এই প্রশ্নটা কিন্তু আজকে গভীরভাবে ভাবতে হবে। তো ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে। এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। BDNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: উপাচার্যের সিঁড়ি রক্তে রাঙালো বুয়েট শিক্ষার্থীরা, স্পিকারের রুলিং, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন, সংসদে যাচ্ছে না বিএনপি। BanglaNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য 3টি শিরোনাম: মন্ত্রিসভায় গ্রামীণ ব্যাংক আইনের চূড়ান্ত অনুমোদন, বুয়েটের আন্দোলন কাল পর্যন্ত স্থগিত, অ্যাবাউট ব্যাংক কাল সম্ভবত বিবৃতি দেব। এই ছিল আমাদের আজকের সারাদিনে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়।